হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি ঠিক আছেন? আমি তিথি, বাবা মা হারিয়ে মাত্র 12 বছর বয়সে এতিম হওয়া তিথি। 19 বছর বয়সে আমার গ্রাম ও অতীতকে ফেলে ঢাকা এসেছিলাম স্বপ্নের ভাণ্ডার নিয়ে। কিন্তু ব্যস্ত এই নগরে আমার অস্তিত্ব উপলব্ধির পূর্বেই একে একে নিঃস্ব করেছে এই শহর আমায়। কিছু পাওয়ার বিনিময়ে আমি শুধুই হারিয়েছি আমার স্বপ্ন, ভালোবাসা, আপনজন এবং সবশেষে নিজেকে। এখন মনে হচ্ছে আমার পাওয়ারও কিছু নেই এবং হারানোরও কিছু নেই। জীবনেরই দাম নাই আর তো চাকরি। তিথি, কেমন আছিস? রিপোর্ট দিয়েছে? সব ঠিক আছে তো? আজকে কোনো রকম নিজাপু। শোন, অফিসে আমার কথা হয়েছে, কিন্তু তুই বেশ কিছুদিন থেকে অসুস্থতার জন্য তোর খুব ইম্পর্টেন্ট কাজগুলো তো কমপ্লিট করতে পারিসনি, তাই আমিও স্যারকে ম্যানেজ করতে পারলাম না। ধন্যবাদ আপু, কিন্তু এই চাকরিটা আমার এখন আর লাগবে না। আমার যতটুকু সঞ্চয় আছে সেটা দিয়ে হয়ে যাবে। শোন, কোনো দরকার হলে আমাকে জানাস, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো নীরব, প্লিজ আমরা কি একটু দেখা করতে পারি? আমার এই মুহূর্তে তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন। তিথি, আমি তোমাকে বারবার বলেছি আমাদের কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আমার তো কেউ নাই তুমি ছাড়া। আমি আজকেই ডক্টরের কাছে যাবো। যে নীরব, লাভ দিবেন? আপনি দেখেন, পৃথিবীতে প্রতিদিন কত কত সম্পর্ক ভাঙছে, কতজনের কথা ভুলে যাচ্ছে। আপনি কার দুঃখে লাভ দিতে যাচ্ছেন? আর যদি লাভ দেন, অন্য কোথাও গিয়ে লাভ দেন, এখানে এগুলো করে আমাদের বিপদে ফেলবেন না প্লিজ। আচ্ছা, আপনাকে কি সুখে থাকতে ভূতে কিলায়? সুখে থাকতে তো সবাই চায়, কিন্তু কিছু কিছু সময় সুখে থাকতে চাওয়াটাই জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ। আর আপনাকে কি বললাম আমি লাভ দিব?
আপনাকে আমি বলছি যে আমি লাভ দিব। তাহলে আমি এখানে ঠান্ডা বাতাস খেতে আসছি। এভাবে ছাদের রেলিং এর উপরে ঠান্ডা হাওয়া খাওয়ার ব্যাপারটা খুব বেশি একটা আরামদায়ক বা সুবিধাজনক না, প্লিজ। প্লিজ। কি আরামদায়ক বা কি আরামদায়ক না সেটা আমার আপনাকে বলতে হবে? এই শরীর নিয়ে আমি কেমনে এত কাজ করব বলুন তো? না, আমি জানি কি বলতেছিলাম। ও হ্যাঁ, আমার পক্ষে আসলে এই শরীর নিয়ে কাজ করা সম্ভব না, বাসাতে কাজের লোক দরকার। আমার অবস্থা খুব খারাপ। নীরব, আপনি কে? এখানে কি? আমি আপনার প্রতিবেশী। কোন প্রতিবেশী? আরে ওই দিন যে ছাদ দিয়ে লাফ দিতে নিলেন তখন দেখা হলো। কিন্তু আমি আপনাকে কয়বার বলবো যে আমি ছাদ থেকে লাফ দিতে যাই নাই, আমি বাতাস খেতে গেছিলাম। আচ্ছা, তা যাই করেছেন, এখন যা করছেন তার এক্সপ্লেনেশন কিভাবে দেবেন? আপনাকে আমি সিঁড়িঘর থেকে ঘরে নিয়ে আসলাম, ঔষধ খাওয়ালাম, জ্ঞান ফিরালাম, তারপর আপনি কাঁটা চামচ দিয়ে আমাকে হুমকি দিচ্ছেন। এটা কি ঠিক হচ্ছে? সরি, আমি এখন ঠিক আছি, আপনি বাসায় যান। আপনার এই সমস্ত জিনিসপত্র সিঁড়িঘরে পড়েছিল, এগুলো ঠিক করে রাখছিল। আমি এতটুকু শেষ করে যাই। ঠিক আছে। এই মেডিসিনগুলো তো এখানে ছিল না, এখানে কিভাবে আসলো? ও, ওইটা আপনি যখন অজ্ঞান ছিলেন আমি আপনার প্রেসক্রিপশনে লেখা দেখেছি, তাই নিয়ে এসেছি। আমার মনে হয় ওইটা না খাওয়ার কারণে আপনি বারবার অজ্ঞান হচ্ছেন। আমার পারমিশন ছাড়া আপনি আমার প্রেসক্রিপশন কেন দেখছেন? আমি তো আসলে আপনাকে সাহায্য করার জন্য। আমার লাগবে না আপনার কোনো সাহায্য, আপনি বাসে যান। যান। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আপনার কিছু লাগলে আপনি আমাকে জানাবেন। লাগবে না আমার কিছু। এনি কাইন্ড অফ হেল্প, প্লিজ। আপনি? আপনার জন্য অপেক্ষা করছিলাম। মানে কেন? আসলে ওই দিনের জন্য, ওই দিন আপনার সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, আর তারপর আপনার সাথে আর দেখা হয়নি। আপনার নাম, ফ্ল্যাট নাম্বার আমি কিছুই জানি না, তাই এখানে অপেক্ষা করছিলাম।
আমার ফ্ল্যাট নাম্বার 3A, আপনার ফ্ল্যাট নাম্বার 3B। আমরা তো নেইবার্স। জি। আমি এটা গিফট হিসেবে আপনার জন্য এনেছি। ও ওয়াও, থ্যাংক ইউ। আমি আসলে অনেক সরি। আচ্ছা, এগুলো আমরা উপরে গিয়ে বলি। প্রতিদিন খাবার নিয়ে আসতে হয়? সমস্যা কি, এতটুকু তো করাই যায়। তোমার সাথে মিশলে আমার খুব ভালো লাগে, খুব আপন আপন লাগে, ভীষণ ভালো লাগে আমার। নিয়তি খুব অদ্ভুত খেলায় মাতিয়ে রাখে আমাদের। কাছের মানুষও কোনো কারণে হয়ে ওঠে বহু হচ্ছে না। জীবন তো এমনই, রং বদলায়, জীবনের মানে বদলায়, আর তার সাথে বদলায় মানুষও। জানো তিথি, মাঝে মাঝে ভালোবাসাও নিখুঁত অভিনয়কারী হয়ে ওঠে। অভিনয় করে করে ভালোবাসতে হয়, এতটাই অভিনয় করতে হয় যে ভালোবাসার মানুষকে শুকনো ফুলের মতো যত্ন করতে হয়। কিন্তু হঠাৎ এটা বললেন কেন? এমনি। তুমি খেয়ে নাও, আসি। কোথায় যাচ্ছেন? হসপিটালে যাচ্ছিলাম। মানে কাজ করেন না, আসেন নামাই দেয় আপনাকে। কিন্তু আমার তো সময় লাগবে। কিন্তু আমার হাতে তো সময় আছে। সত্যি? দেখুন, আমি আপনাদেরকে কোনো মিথ্যা আশ্বাস দিতে পারবো না। আপনার অবস্থার কোনো উন্নতি তো হচ্ছেই না, দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে। স্যার এখন কি করা যায়? ওনার কোনো চিকিৎসা এখানে নেই, ডিসিশন হবে আপনাদের। ঠিক আছে, তারপর আজকে যাই। আপনি চাইলে হসপিটালে ভর্তি হতে পারেন। জি,
চাইলে কিন্তু হসপিটালে ভর্তি হতে পারো, ওখানে অদ্ভুতভাবে ভালো দেখাশোনা করার লোকজন থাকবে। আমি আমার শেষ কয়েকটা দিন সুন্দরভাবে বাঁচতে চাই। জীবন এত ব্যর্থতার মাঝখান দিয়ে গিয়েছে, শেষ কয়েকটা দিন প্রাণ খুলে হাসতে চাই। ওষুধ খাওনি? খেয়েছি, কিন্তু ডক্টর বলেছে মাঝে মাঝে মাথা ঘোরা, জ্ঞান হারিয়ে ফেলা এটা খুবই স্বাভাবিক। আপনি কালকে বিকালে আমাকে নিয়ে ঘুরতে বের হবেন? হ্যাঁ। না, আসলে বাসা থেকে বের হওয়া হয় না তো, তাই ভাবলাম আপনি ফ্রি থাকলে। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি প্রেম বলতে কি বোঝো? আমার কাছে আসলে যত্নই প্রেম। তুমি কি জানো না, যে ফুল যত বেশি যত্ন পায় সে তত দ্রুত ঝরে যায়? তোমার কাব্যিক কথাগুলো আংশিক সময়ের জন্য ইমোশন তৈরি করতে পারে, কিন্তু বাস্তবতা তা বলে না। মানুষের আচরণে বোঝা যায় গুরুত্ব, আর যত্নে বোঝা যায় ভালোবাসা। খোলো। একটু পানি খাও। মাথা ব্যথা করছে? বেশি কষ্ট হচ্ছে? ডাক্তারের কাছে যাব? রাফসান, আমার যেন কি হয়েছে আমি জানি না। আমি একটা অনেক সুন্দর স্বপ্ন দেখেছি, সে স্বপ্নে তুমিও ছিলে, কিন্তু তারপর থেকে আর আমি নিজেকে সামলাতে পারছি না। আমার যেন কি হয়েছে আমি জানি না। আমি কি পাগল হয়ে যাচ্ছি? সব ঠিক হয়ে যাবে, আমি তোমার পাশে আছি, কিচ্ছু হবে না। ও সরি। আর সমস্যা নেই, চাপি।
তোমার আসলে এখন বিশ্রাম করা উচিত। একটা বন্ধের দিনে আমার সাথে বের হয়ে তুমি ক্লান্ত হয়ে ফিরেছো। তাহলে এর পরিবর্তে রিওয়ার্ড দাও আমাকে, কি? ডিনার করো আমার সাথে। এই কয়েকদিনে বেশ কয়েকবার তোমার হাতে রান্না খেয়েছি। না, আজকে ডিফারেন্ট। আজকে লাইভ দেখবে আমাদের বাসায়। আসো আসো। তুমি আরাম করো, আমি রান্নাটা করছি। আজ গুনগুনে রাতে ওই চারটার পাশে কে আড়াল থেকে করছে অপেক্ষা। আজ গুনগুনে রাতে ওই চারটার সাথে কে আড়াল থেকে করছে অপেক্ষা। সব ফুল গেছে ঝরে প্রথম প্রহরে, একাকিত্বের ভালো ফল দিল দেখা। দেয়া অল্প ডাক নামে জমা অভিমান নীল ঘামে, নিয়ে আরি কোন বাড়িতে পালা। কেন এভাবে হারালে এতটা আড়ালে, আমায় সঙ্গী করে না। তোমারও কি নিতে হয় কারো খোঁজ? এই আধারে দেয়ালে বিজ্ঞাপনে কে নিখোঁজ? আর জোছনা ভরা রাত যেন কাচ্ছে অজুহাত, সে জানে না যে সীমানা কত দূরে। যেই রাতগুলো ডানা দুঃখ বেড়ে যায়, কে আকুতি গুলো বাঁধে কার সুরে। দেয়া অল্প ডাক নামে জমা অভিমান নীল ঘামে, নিয়ে আরি কোন বাড়িতে পালা। কেন এভাবে হারালে এতটা আড়ালে, আমায় সঙ্গী করে না। আজ গুনগুনে রাতে ওই চারটার পাশে কে আড়াল থেকে করছে অপেক্ষা। আমার চুলগুলো সব ঝরে পড়ছে। আমি কি করবো? আমি কি সব চুল ফেলে দেবো? আমি তো নিজের হাতে ফেলতে পারছি না। আমাকে একটু সাহায্য করবা? ফেলতে হবে না, কিছু জিনিস একেবারে মুছে ফেলতে নেই। তোমার এই শখের চুলগুলো বরং ধীরে ধীরে ঝরবে। জীবনে এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুরতার নামই জীবন।
মৃত্যু সব সুখকে পাঞ্চে করে দেয়, তাই না? অথচ মৃত্যুই আমাদের ভবিষ্যৎ। কষ্ট পাচ্ছ? মায়া হচ্ছে কার জন্য? নিজের জন্য। হ্যালো রহমান সাহেব, হ্যালো, জি বলছি। ওয়েটমন্ট্রি হসপিটাল থেকে ডক্টর এজাজ বলছি। আমাদের এখানে তিথি নামে একজন অ্যাডমিট করা হয়েছে। সে আপনার কথা বললো, আপনি দ্রুত চলে আসুন হসপিটালে। বাট জি, আসেন। ইটস ব্যাড নিউজ। আই থিঙ্ক ইটস রিয়েলি হাই টাইম যে আপনারা ওনাকে শেষ কয়েকটা দিন হসপিটালে রাখুন। না ডক্টর, আমি হসপিটালে থাকবো না, প্লিজ। দেখুন, ডক্টর হিসেবে আমি আমার সিদ্ধান্ত দিয়েছি, ডিসিশন আপনাদের। রাফসান, আমি এই হসপিটালে থাকবো না। তুমি আমার ছোট্ট একটা ইচ্ছা পূরণ করবে। ছোটবেলায় আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, সেখানে আমার একটা টিচার আছে। আমি ওনার সাথে দেখা করতে চাই। তুমি আমায় নিয়ে যাবে রাফসান? এটা আমার স্কুল। সুন্দর, অনেক সুন্দর। চলো ভিতরে যাই। কেমন আছিস মা? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন পর দেখলাম। আমি একটু স্কুলটা ঘুরে দেখি, তারপর তোমার সাথে আমার অনেক কথা আছে। অবশ্যই, তোর স্কুল, তুই তো ঘুরে দেখবি। তো স্কুলটা ঘুরে দেখি। কেমন আছো বাবা? এইভাবে কি ভালো থাকা যায় বলেন? অভিনয় করে তো ভালো থাকা যায় না। আমি তোমার কষ্টটা বুঝি, তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, তিথি তোমার ভালোবাসাতে আবদ্ধ। দুদিন পরে মেয়েটার জন্মদিন, ওর জন্মদিনটা কখনোই পালন করা হতো না, কারণ যেদিন ওর জন্ম হয় সেদিন ওর বাবা মা মারা যায়, যার কারণে আমরা জন্মদিনটা কখনো এইভাবে করিনি। তো এবার দুদিন পরে জন্মদিন, আমি একটা গিফট রেখেছি, ওকে দিয়ে দিও। কি রে মা, ঘোরা হয়ে গেল? আচ্ছা এবার খাওয়া হোক, হ্যাঁ চলো।
কতদিন তোমার হাতের খাবার। আজকে পেট ভরে খাবে। চলো চলো চলে গেছে। কোথায় যাচ্ছি? এই যে চলে। হ্যাপি বার্থডে। কাটবো না আমি কোনো কেক। আমার জীবনের সবচেয়ে বাজে দিনটাকে সেলিব্রেট করার কোনো মানে হয় না। তোমাকে কেক কাটতে হবে না, সেলিব্রেট করতে হবে না, তুমি জাস্ট এই গিফটটা রাখো, এটা তোমার ম্যাডাম দিয়েছে। প্রিয় তিথি, তুই যখন ঢাকায় চলে যাচ্ছিলি আমি বলেছিলাম তোর সকল কথা শোনার জন্য আমার সময় আছে। তুই আমাকে চিঠি লিখিস, যে কথাগুলো তুই বলতে পারিস না, যে কথাগুলো তোকে আনন্দ দেয়, কষ্ট দেয়, শান্তি দেয়, সবটুকু লিখিস। কিন্তু কখনো ভাবিনি ওই ছোট্ট মেয়েটার মনে এত এত কথা, গল্প জমা হবে। তুই আমাকে সবসময় লিখতি, উত্তর মাঝে মাঝে পেতি, কিন্তু কখনো লেখা বন্ধ করিসনি। গত 6 বছর পূর্বে তোর এক চিঠিতে জানতে পারলাম তোর ব্রেইনের রোগ সম্পর্কে। তোর জীবনের সবচেয়ে বড় ধাক্কাগুলো একসঙ্গে তোকে প্রায় ধ্বংস করে দিতে চাইল, কিন্তু তখনই তোর জীবনের সূচনা ঘটল রাফসানের। ছেলেটাকে নিয়ে প্রায় লিখতি তোর ভালোবাসার কথা, বিদেশ গিয়ে তোর চিকিৎসার কথা, একসাথে তোদের ফ্ল্যাটটি সাজাবার পরিকল্পনার কথা। শেষবার চিঠির সঙ্গে আমি তোর বিয়ের কার্ডটিও পেলাম, সময়টা 4 বছর পূর্বের। কিন্তু হঠাৎ চিঠি আসা বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম জীবন নিয়ে তুই হয়তো ব্যস্ত হয়ে পড়েছিস, কিন্তু হঠাৎ তোদের আগমনে জানতে পারলাম তোর অবস্থা সম্পর্কে। আমার ছোট্ট তিথি, গত 2 বছর যাবৎ তোর টেম্পোরারি মেমোরি লস হচ্ছে। তুই বারবার ফিরে যাচ্ছিস সেই 6 বছর আগে ঘটা দুঃস্বপ্নের মাঝে। ডাক্তাররা বলেছে তোর এই স্মৃতিচারণের চেষ্টা হতে পারে কোনো ভয়াবহ ক্ষতির কারণ। তাই তোর হাজব্যান্ড রাফসান প্রতিবারই তোকে সেই 6 বছর পূর্বের জীবনে নিয়ে চলে। অদ্ভুত বিষয় কি জানিস, এই মিলে 4 বার তোর মেমোরি লস হলেও প্রতিবারই তুই শেষ পর্যন্ত আবারও সেই একই মানুষের প্রেমে পড়িস। কিন্তু জানি না তিথি, তোকে দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না। সেই 10 বছর বয়স থেকে আজ পর্যন্ত আমার চাইতে বেশি আর তোকে কেউ চেনে না। আজ তোর মাঝে আমি সেই 10 বছরের তিথিকে দেখতে পেয়েছি, যে কিনা একাকিত্ব ও নিঃস্বতার চোখে খুঁজে বেড়াচ্ছে তার প্রিয়জনদের। নিজের শেষ দিনগুলিকে সুন্দর স্মৃতিতে আঁকড়ে ধরে থাকতে চাইছে, কিন্তু আজ তোর সব থেকেও কিছু নেই। না তিথি, আমি জানি না আমি তোর কতটা ক্ষতি করলাম এসব মনে করিয়ে, কিন্তু বিশ্বাস কর তুই একা না মা। তোর একটা পরিবার আছে, ভালোবাসার মানুষ আছে, তোকে ঘিরে যার একটা পৃথিবী ঘুরে। এতে তোর প্রিয় শিক্ষিকা রাবেয়া বেগম।
আফসান, তোমার জন্য আজকে আমি আমার জীবনে নতুন করে বেঁচে থাকার কারণ জানতে পারি। তোমাকে আমি কি বলবো আমি জানি না, কিন্তু তোমাকে আমি অনেক 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 ভালোবাসি। তো 4 বছর ধরে আমি এই দিনটার অপেক্ষায় থাকি। আমি মারা গেলে তুমি অনেক একা হয়ে যাবে, তাই না রাফসান? মানুষ এমনিতেই বড্ড একা প্রাণী, কিন্তু তুমি চলে গেলে আমার জীবন থেকে আমি নিঃস্ব হয়ে যাব। তোমাকে আমি কিভাবে এতদিন ভুলেছিলাম ভাবলে আমার ভীষণ রাগ হচ্ছে। কে বললো তুমি আমাকে ভুলেছিলে? আমি সবসময় তোমার পাশে ছিলাম। তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে রাফসান। আমি একটা অন্ধকার জগতে হারিয়ে যাব, সেটা ভাবলে আমার এত ভয় হচ্ছে। তুমি কোথাও যাবে না, তুমি এখানে থাকবে সারা জীবন। আমি মারা যাওয়ার পরও তুমি সারা জীবন আমাকে একটু ভালোবেসো। তোমাকে ভালোবাসা ছাড়া তো আমার কোনো গতি নেই। তুমি আমার স্ত্রী, আমার আপনজন। তোমাকে ভালোবাসা আমার দায়িত্ব। আমি আজকে রাতে এখানে থাকি। প্লিজ। তিথি, তিথি, আজ গুনগুনে রাতে ওই চারটার পাশে কে আড়াল থেকে করছে অপেক্ষা। আজ গুনগুনে রাতে ওই চারটার সাথে কে আড়াল থেকে করছে অপেক্ষা। সব ফুল গেছে ঝরে প্রথম প্রহরে, একাকিত্বের ভালো ফল দিল দেখা। দেয়া অল্প ডাক নামে জমা অভিমান নীল খামে, নিয়ে আরি কোন বাড়িতে পালা। কেন এভাবে